জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্নয় কর্মকার। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গেল ৮ জুলাই মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ মোবারক হোসেনের আপিল শুনানি শুরু হয়। পরে শুনানি শেষে ২২ জুলাই প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন। ২০১৪ সালের ২৪ নভেম্বর মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে সর্বোচ্চ সাজা কার্যকরের আদেশ দেওয়া হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের শুনানি শেষ। আজ যুক্তিতর্ক উপস্থাপন করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীরা। সকালে এই মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে মঙ্গলবার বেগম রোকেয়ার সাবেক প্রক্টর শরীফুলের পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল গনি টিটু। এ মামলায় অব্যাহতির আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আশা, এ মামলায় অভিযোগপত্র গঠনের অনুমতি দেবেন ট্রাইব্যুনাল। এর আগে গেল ২২ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ ২৪ জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল ২। শাহবাগ থানার বেআইনি রায় ও জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ফের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালে অবৈধভাবে সংবিধানের ১৩তম সংশোধনী রায় লেখেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, যেখানে স্বাক্ষর করেন তৎকালীন বিচারপতি মোজাম্মেল হোসেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তারা প্রত্যেকে লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক ও বিদ্বেষাত্মক এবং বেআইনিভাবে রায় প্রদান করা সহ অসত্য ও জাল জালিয়াতি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, প্রাথমিক তদন্তে খায়রুল হকের বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া যাচ্ছে, ফলে তাকে ১০ দিনের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। রিমান্ডে নিলে সংবিধানের ১৩তম সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে এবং মামলার ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে তথ্য উদ্ধার করা সম্ভব হবে। পরে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপাড়ায় হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাতপুর পালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় অজ্ঞাতনামা কয়েকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের উপর আক্রমণ করে। এই ঘটনায় রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে মামলা করেন। পরে যৌথ অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের হিসেবে হামলায় ১৫টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। সমন্বয়ক পরিচয়ে গুলশানের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫ জনের মধ্যে রিয়াদের বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকার চেক উদ্ধার করেছে ডিএমপি। তবে তদন্তের স্বার্থে চেক সংক্রান্ত অন্য তথ্য গোপন রেখেছে পুলিশ। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। আটককৃতদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। এছাড়া অন্যরা বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের কাছে সমন্বয়ক পরিচয়ে ১ কোটি টাকা চাঁদা দাবি করে গ্রেপ্তারকৃতরা। শুরুতে ১০ লাখ টাকা দিলেও শনিবার গ্রেপ্তারকৃতরা বাকি টাকা নিতে শাম্মী আহমেদের বাসায় গেলে পুলিশকে খবর দেয় তারা। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ফিলিস্তিনে গণহত্যা বর্বরতা বন্ধে অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তব্যে এমন আহ্বান জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫৮,০০০-এর বেশি ফিলিস্তিনি জনগণকে হত্যা করে গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলকে বিচারের আওতায় আনার আহ্বানও জানান তিনি। গাজা পুনর্গঠনে আরব পরিকল্পনাকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে গাজা পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে প্রস্তুত। গাজায় জাতিসংঘের ত্রাণ বিতরণ কার্যক্রমে বাধা দেওয়ার যে কোনো প্রচেষ্টা সর্বাত্মকভাবে প্রতিরোধের আহ্বান জানান তৌহিদ হোসেন। We strongly endorse the initiative of the Global Alliance for the Implementation of the Two-State Solution. The consensus must now be translated into concrete, time-bound action. We are undoubtedly witnessing one of the gravest genocides of our time. Bangladesh condemns this genocidal killing in Gaza and calls for accountability of the perpetrators. Use of starvation as a weapon by Israel is absolutely not acceptable. We stand ready to join any UN-led efforts for rebuilding Gaza by deploying personnel to support humanitarian and future reconstruction plan. শুল্ক হার নির্ধারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসেছে বাংলাদেশ। ওয়াশিংটনে ২৯ জুলাই স্থানীয় সময় দুপুরে প্রথম দিনের বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানায়, আজ আবারও ফের আলোচনায় বসবে প্রতিনিধি দল। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দলে আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ঢাকা থেকে বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন। আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুল্ক নেগোসিয়েশনের পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি। ছাত্রদলের ৩ আগস্টের সমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনার নয়, শাহবাগে হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম। বুধবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, এনসিপির অনুরোধে তাদেরকে কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দিয়ে শাহবাগে সমাবেশ স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। এ সময় কোনো ধরনের উস্কানিতে সংঘর্ষে না জড়ানোর অনুরোধ জানান রাকিব। খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়ার অগ্রগতি না করে, আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার না করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার কোন রকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয়, সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দেবে। আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের ৩ আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা কাটার পরিবর্তে ফুল দিলাম, আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম। আমরা মনে করি আমরা অকারণ উত্তেজনা ছড়ানোর বদলে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলাম। সরকার একটি পক্ষকে পৃষ্ঠপোষকতা দেয়ায় নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলেই জাতীয় পার্টি নির্বাচনে আসবে। সকালে নির্বাচন ভবনে ২০২৪ সালে দলের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব জমা শেষে এ মন্তব্য করেন প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া। ২,৬৪,০০,০০০ বেশি আয় ও ১,৭৯,০০,০০০ বেশি ব্যয় দেখিয়ে ২০২৪ সালের বাৎসরিক অডিট রিপোর্ট জমা দিয়েছে জাপার প্রতিনিধি দল। এতে ব্যাংকে গচ্ছিত উদ্বৃত্ত দেখানো হয়েছে ৮৪,৫০,০০০ টাকা। আয়ের খাত হিসেবে কর্মীদের চাঁদা, প্রকাশনা, ডোনেশন দেখানো হয়েছে। সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ঘটনায় আরও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সকালে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ আদালতের বিচারক সৈয়দা আমিনা পারভিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ আসামির মধ্যে ১ জন পলাতক রয়েছেন, বাকি ৭ জন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা যায় ২০২১ সালের ১ মে বিশ্বনাথের চৈতন্যনগর গ্রামের জমি থেকে মাটি তুলে নেওয়া কেন্দ্র করে
যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলমের সঙ্গে বাকবিতণ্ডা হয় একই গ্রামের নজির উদ্দিনের। পরে সেখানে বাধা দেয় নজির উদ্দিনের চাচাতো ভাই মানিক মিয়া ও 10ম শ্রেণীতে পড়ুয়া ভাতিজা সুমেল। বাকবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল আলমের বন্দুকের গুলিতে নিহত হয় সুমেল। পরে এ ঘটনায় 3 এপ্রিল 27 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে নিহতের পরিবার। মামলা দায়েরের 4 বছর পর এ রায় দিলেন আদালত। আগস্টের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চাকসু নির্বাচনের দাবিতে সমবেত হন শিক্ষার্থীরা। পরে সেখানে সমাবেশ করা হয়। এ সময় আগস্টের প্রথম সপ্তাহে তফসিল এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের দাবি জানান তারা। সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, দাবি আদায় না হলে বর্তমান প্রশাসন গদিতে থাকার নৈতিকতা হারাবে। অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা। ডাকসুর আগেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমাদের চাকসু নির্বাচন দিতে হবে। আমরা এইটুকু হুঁশিয়ারি আপনাদেরকে দিচ্ছি, যদি এই সিন্ডিকেটের পর নীতিমালা বাস্তবায়নের সাথে সাথে আপনারা যদি তফসিলের ডেট ঘোষণা না করেন এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহে যদি তফসিল ঘোষণা না করেন, আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। রাশিয়ার পূর্বাঞ্চলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির কুরিল দ্বীপপুঞ্জ ও জাপানের পূর্ব উপকূলে আঘাত হানতে শুরু করেছে সুনামি। এ সময় ঢেউয়ের উচ্চতা ছিল 10 ফুটের বেশি। কুরিল দ্বীপের উত্তরাঞ্চলের শাখালিন অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। যুক্তরাষ্ট্রের আলাস্কা ও হাওয়াই দ্বীপ, পাপুয়া অঞ্চল, ফিলিপিন্স, চীন, তাইওয়ান এমনকি পেরু এবং ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সুনামিতে জলোচ্ছ্বাসের উচ্চতা 13 ফুট ছাড়ানোর শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভূমিকম্পের কারণে রাশিয়ার কামচাটকা অঞ্চলে ধসে পড়েছে কয়েকটি ভবন। বিবিসির তথ্য বলছে, শক্তিমত্তার দিক থেকে এবারের ভূমিকম্পটি রাশিয়ার ইতিহাসে 6ষ্ঠ অবস্থানে রয়েছে। কয়েকটি ভবন ক্ষতিগ্রস্তের তথ্য মিললেও এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কিছুই জানা যায়নি। খেলার খবর, কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে 5-1 গোলে উড়িয়ে এই প্রতিযোগিতায় টানা 5ম ফাইনালের দেখা পেয়েছে ব্রাজিলের মেয়েরা। এর আগে টানা 4 বার ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা। ইকুয়েডরের রাজধানী কুইটোতে উরুগুয়েকে পাত্তাই দেয়নি ব্রাজিল। আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল প্রথমার্ধের 27 মিনিটের মধ্যে আদায় করে নেয় 3 গোল। বিরতির পর শুরুতে আত্মঘাতী গোলে উরুগুয়ে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। এরপর ব্রাজিল আদায় করে নেয় আরও 2 গোল। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন আমান্দা গুতিয়েরেস, একটি করে গোল করেছেন গিও গার্বেলিনি, মার্তা ও দুদিনিয়া। এই প্রতিযোগিতার 9টি আসরের মধ্যে 8 বারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা। ফাইনালে আগামী শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত 3টায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এই জয় কোপার ফাইনাল নিশ্চিতের পাশাপাশি 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও জায়গা করে নিল ব্রাজিল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।